চ্যাপ্টার 23-তে আমরা শুধুমাত্র 4, 5, 8 আর 10 এই 4টা ম্যাথ করব, ঠিক আছে। তো প্রথমে আসে হচ্ছে 4 নম্বরে আমাকে বলছে সাপোজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার বাইস কল অপশন অন 50,000 barrels oil with an exercise price of 57 per barrel. The simultaneously sells a put option on 50,000 barrels of oil with the same exercise price of per barrel. Consider her gains and losses if prices are 52, 55, 57, 59 and 62. What do you notice about the payoff profile? তো আমাকে বেসিক্যালি বলতেছে যে আমার এক্সারসাইজ প্রাইস 57 টাকা, আমি একবার একটা পুট অপশন কিনছি আর একবার একটা কল অপশন কিনছি। না, আমি একবার কল অপশন কিনছি আর আমি একটা পুট অপশন সেল করছি। সো আমার পে অফটা কি? তো আমি যদি দেখি, আমি আগে লিখবো 40, 45, 55, না এটা না, আমি আগে লিখবো যেটা কোশ্চেনে দেওয়া 52, 55, 57, 59, 62 যে অ্যামাউন্টগুলো দেওয়া ছিল। তো ভ্যালু অফ এ কল পজিশন, আচ্ছা আমার এক্সারসাইজ প্রাইস বা স্ট্রাইক প্রাইস হচ্ছে 57 টাকা। এখন কল পজিশন মানে আমি কিনতেছি, ওকে, আমি কিনতেছি। আমার মার্কেটে যদি তেলের দাম 52 টাকা হয়ে যায়, আমি কিনবো না, আমার লাভও নাই লসও নাই। 55 টাকা হইলেও কিনবো না, লাভও নাই লসও নাই। 57 টাকা হইলেও কিনবো না, লাভও নাই লসও নাই। কিন্তু মার্কেটে যদি এটার দাম 59 টাকা হয়ে যায় তখন আমি কিনবো, কারণ আমার 2 টাকা লাভ। 62 টাকা হইলে কিনবো, কারণ আমার 5 টাকা লাভ হবে। কীভাবে হবে? 62 টাকা আর আমার আমি প্রাইস লক করছিলাম 57 টাকা, এখন মার্কেটে প্রাইস 62 টাকা। সো আমি যদি 57 টাকাতে কিনতে পারি, মার্কেট থেকে 5 টাকা কম দামে কিনতে পারতেছি, সো ওই হিসাবে আমার লাভ। 59-এর ক্ষেত্রেও সেম। এখন আমি আবার একটা পুট অপশন সেল করছি। পুট অপশন যখন সেল করছি 57 টাকায়, তার মানে কি 57 টাকা যদি হয় সে কিনবে না, যদি 59 টাকা হয় তখনও সে কিনবে না, যদি 62 টাকা হয় তখনও সে কিনবে না। কিন্তু যখন মার্কেটে প্রাইস 55 টাকা তখন সে কিনবে, তখন আমার 2 টাকা লস হবে। আবার যখন সে 52 টাকা মার্কেট প্রাইস হয়ে যাবে তখনও সে কিনবে, তখন আমার আবার 5 টাকা লস হবে, কারণ আমি তো 57 টাকা প্রাইস ফিক্স করছিলাম, এখন সে এই টাকা দিয়ে নিয়ে নিবে, তাহলে আমার এই অ্যামাউন্টটা লস হয়ে যাইতেছে। ওদিকে দাম বেড়ে গেলে তো সে কিনবে না, কিন্তু দাম কমে গেলে সে ওই প্রাইসেই আমাকে দিতে হচ্ছে। ওকে, দেন হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেনটা। 5 নাম্বার কোয়েশ্চেন আমাকে বলতেছে যে এখানে একটা কোয়েশ্চেন বলে দেওয়া ছিল, সেই কোয়েশ্চেনটা হচ্ছে 9.68 সেন্টস, 9.6/9 × 6/8 সেন্টস এটা দেওয়া ছিল, বা কোয়েশ্চেনে বলেই দিবে তোমার প্রাইসটা কত। সেই প্রাইসের নাম হচ্ছে আমার কোটেড প্রাইস, এরকম কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল 9/6/8 সেন্টস, যেটাকে আমরা ডলারে কনভার্ট করলে আসে 0.0975 পার বুশেল। তো আমার কোয়েশ্চেনে দেওয়া আছে 5000 বুশেল। এখন আমাকে বলতেছে যে আমার স্ট্রাইক প্রাইস 3 টাকা 25 পয়সা। এখন আমার টোটাল কস্ট কত হবে? 5000 বুশেল টোটাল কস্ট কত হবে? স্ট্রাইক প্রাইস 3 টাকা 25 পয়সা। যদি আমার প্রাইস 3 টাকা 8 পয়সা হয়ে যায়, তখন যখন আমার অপশন কন্ট্রাক্টটা এক্সপায়ার হয়ে যাবে, তখন যদি 3 টাকা 8 পয়সা হয়, তখন আমার নেট প্রফিট ও লস কী হবে? আর যদি 3 টাকা 32 পয়সা হয় এক্সপায়ারেশনে, তখন কী হবে? ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আগে ডলারে কনভার্ট করলাম। 9.68 সেন্টসকে 100 দিয়ে ভাগ করলে 0.0975 আসে। তো 5000 বুশেল, তাহলে 5000 বুশেলে এই কন্ট্রাক্টে যাওয়ার জন্য পার বুশেলে আমাকে দিতে হয়েছে 0.0975 সেন্ট। সো 5000 ব্যারেলে আমাকে দিতে হয়েছে কত? 487 টাকা। এই 487 টাকা আমি কন্ট্রাক্টে কস্ট হিসাবে দিছি যে এই প্রাইসে লক করার জন্য। এখন কোনো কারণে প্রাইস 3 টাকা 8 পয়সা হয়ে গেল, তাহলে আমার লাভ আর লস হইতেছে কত? 3 টাকা 25 পয়সায় ছিল, এখন হয়ে গেছে 3 টাকা 8 পয়সা। তাহলে বাদ দিলেই তো আমার অ্যামাউন্টটা চলে আসতেছে, বাদ দিলে অ্যামাউন্ট আসবে 17, রাইট? 17 আর 8 25, হ্যাঁ, বাদ দিলে আমার টাকা আসবে $0.17। তো 3 টাকা 8 পয়সা হয়ে গেলে 0.17 টাকা হবে। তখন আমার 5000 দিয়ে গুণ করলে আমি দেখবো আমার 850 টাকা পে অফ হইতেছে, আমার জন্য বেনিফিট। ওকে,
তারপরে আমি যদি আমার প্রফিট দেখি, আমার 850 টাকা আসতেছে 3 টাকা 8 পয়সা হইলে, আর ওইদিকে ওটার জন্য খরচ হয়েছে আমার 487 টাকা, তাহলে বাদ দিলে আমার প্রফিট আসতেছে 362.50 টাকা। যদি আমার প্রাইস 3 টাকা 32 পয়সা হয়ে যায়, তাহলে আর ওইদিকে স্ট্রাইক প্রাইস হইতেছে আমার কত, 3 টাকা 25 পয়সা, তাহলে এই কন্ট্রাক্টটা এক্সারসাইজ আমি করব না, কারণ ওটা যদি করি তাহলে তো আমার 0.07 টাকা লস হবে। কিন্তু যদি কমে আসে তখন তো আমার জন্য ভালো, তাই না, যেহেতু আমি করতেছি, ট্রেড করতেছি। এবার আসি 8 নাম্বার কোয়েশ্চেনে। আচ্ছা, আগে 10 নাম্বারটা বলে নেই। 10 নাম্বার কী বলছে, ইন ক্যালকুলেটিং, যে উপরের লাইন কিছুই পড়বো না, আমরা পড়বো হচ্ছে এইখান থেকে। সাপোজ ইয়োর কোম্পানি ওয়ান্টস টু ইনশিওর এ বিল্ডিং ওর্থ $245 মিলিয়ন। দ্য প্রবাবিলিটি অফ লস 1 টাকা 25% in 1 year and the relevant discount rate is 4%. What is the actually fair insurance premium? সো আমার এখানে বলা আছে, একটা সূত্র আছে, সূত্রটা কি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইকুয়াল টু অ্যাসেট ভ্যালু ইন্টু প্রবাবিলিটি অফ লস ইন্টু 1+R। এখন আমার অ্যাসেটের ভ্যালু ছিল 2,45 মিলিয়ন, যেটাকে আমি ভেঙে লিখলাম, প্রবাবিলিটি অফ লস 0.0125 গুণ দিলাম, দেন আবার 1+এর সাথে আমার যে রেটটা বলা ছিল, রেট ছিল কত আমার এখানে যদি আমরা দেখি 4% রিলেভেন্ট ডিসকাউন্ট রেট। তো দিলে আমার ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসতেছে 29,44,711.54 টাকা। এখন এটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, জাস্ট সূত্রতে অ্যামাউন্টগুলো বসাই দিব, কাজ শেষ। এবং বিতে আমাকে বলছে, সাপোজ আমি বিল্ডিংয়ে একটা মডিফিকেশন করলাম, যার কারণে আমার যে ডেপ্রিসিয়েশনটা আছে সেই ডেপ্রিসিয়েশনটা 0.90% হয়ে গেল, তাহলে আমি এখন কত টাকা দিব? তো এখন তো সেম অ্যাসেট ভ্যালু সেই আমার 245 মিলিয়নই আছে, তার সাথে আমার প্রবাবিলিটি অফ লস কত হইতেছে 0.90%। 0.90% মানে কি, 0.90 ভাগ 100 যদি দিই 0.0090 ইন্টু 1+0.04 যে ডিসকাউন্ট রেট, আবার দিলে 21,20,000 টাকা। এখন আমাকে বলছে যে আমার এই যে ডেপ্রিসিয়েশন কমানোর জন্য যে টেকনোলজিটা নিছি, এই টেকনোলজিটা নেওয়ার জন্য আমার কতখানি লাভ হইতেছে। এখন আমার যখন এই টেকনোলজিটা ছিল না, তখন আমাকে ইন্স্যুরেন্স দিতে হতো 29,44,000 সামথিং, আর এখন টেকনোলজিটা থাকার কারণে আমাকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হচ্ছে 21 লক্ষ সামথিং। তো এটা থেকে ওটা বাদ দিলে আমার আসতেছে কত, 8,24,519 সামথিং। সো 10 নম্বর দেওয়ার চান্স কম, আমাদের দেওয়ার চান্স বেশি হচ্ছে 8 নাম্বার। ওকে, এখন 8 নাম্বার আমাকে কি বলছে, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট রেট সোয়াপ। তো এবিসি কোম্পানি একটা ওয়েল স্ট্যাবলিশড কোম্পানি, যে হচ্ছে বড় করতে পারে ফিক্সড রেটে 11% আর ফ্লোটিং রেট হচ্ছে তার 1%। XYZ হচ্ছে গিয়ে ফিক্সড রেট হচ্ছে 10% আর লিবর হচ্ছে 3%। এখন যদি আমরা দুইটার ডিফারেন্স বের করি, তাহলে আমার কি ডিফারেন্স আসতেছে, এইখানে আসতেছে কত, 10 আর 11 বাদ দিলে 1, আর ওইখানে 3 থেকে 1 বাদ দিলে আসতেছে কত, ফিক্স মাইনাস ফিক্স 11%, এখানে 10%, 1%, আর ওখানে হচ্ছে 3% আর 1%, 2%, তাই না, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে আমার টোটাল বেনিফিটস হচ্ছে কত, 3%, না? তাহলে এখন আমরা দেখি, ইজ দেয়ার অ্যান অপরচুনিটি হেয়ার ফর ABC অ্যান্ড XYZ টু বেনিফিট দ্য মিন অ্যান্ড ইন্টারেস্ট রেট সোয়াপ? এ নাম্বারে আমরা যদি পড়ি, XYZ হ্যাজ এ কম্পারেটিভ অ্যাডভান্টেজ রিলেটিভ টু ABC ইন বোরোয়িং অ্যাট ফিক্সড ইন্টারেস্ট রেট, while ABC has a comparative advantage relative to XYZ in borrowing at following interest rate. তো যার যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, সো ফিক্সড রেটে দুজনের ডিফারেন্স হচ্ছে 1%, 11 আর 10, আর ফ্লোটিং রেটে দুজনের ডিফারেন্স হচ্ছে 2%, তাহলে আমার টোটাল এখান থেকে বেনিফিটস হইতে পারবে দুজনের জন্য 3%, এটাই বলছে। দেন বি নাম্বারে বলছে, সাপোজ আমি একটা ব্যাংক, যে ব্যাংক দুইজনের মিডল পয়েন্ট হিসেবে কাজ করতেছে, আমার ব্যাংককে নিতে হবে 2% নিয়ে আমার দুজনকে বেনিফিট দিতে হবে। এখন আমার বেনিফিট হইতে পারতো 3%, রাইট, দুইটা ডিফারেন্স 3% হইতে পারতো, ব্যাংককে আমি দিয়ে দিচ্ছি 2%, তাহলে বাকি থাকতেছে কত, 1%। সেই 1%কে 0.5% বেনিফিট দিব আমি হচ্ছে এবিসিকে, আর 0.5% বেনিফিট আমি দিব XYZকে। এখন যেহেতু ওর কম্পারেটিভ অ্যাডভান্টেজ ছিল 11%-এ, সো ও এবিসি ডিলারকে দিবে 10.5%, ডিলার XYZ এর এখানে আসবে, সেটা 10% ফিক্সই থাকবে,
আবার এই যে এখানকার 10% ওটা ওর কম্পারেটিভ অ্যাডভান্টেজ, ওটা 11 থেকে এসে 10-এ আসলো। অ্যান্ড লিবর হচ্ছে গিয়ে 10.5, মানে এখানে দেখো এটা ছিল 10.5 আর এটা ছিল হচ্ছে 10, এর বেনিফিট ছিল এটা 11%, ও 10.5% দিছে আর XYZ পাইছে 10%। তাহলে ডিলার এই ফিক্সড টু ফিক্সডে পাইছে, দুইটার ডিফারেন্স কত? 0.5। আবার লিবর লিবর ছিল হচ্ছে আমার এর জন্য ছিল 3%, XYZ এর কাছে ছিল 3%, 3%-এর জায়গায় ও ডিলারকে দিল 2.5% আর ডিলার এবিসিকে দিল 1%। তাহলে এই 2.5 আর 1-এর ডিফারেন্স কত হইল? 1.5। এখানে ফ্লোটিং রেটের ডিফারেন্স হইল 1.5 আর উপরের দুইটার ডিফারেন্স হইল হচ্ছে হাফ। তো এই দুইটার ডিফারেন্স হচ্ছে ডিলার পাইছে 2%। তাহলে আমার হিসাব মিলে গেল, এ পাইলো এখানে পাইলো হচ্ছে 0.5% বেনিফিট, এখানে পাইলো 0.5% বেনিফিট। 0.5 এখানে ছাড়লো, ও এখানে 0.5 ছাড়লো, আর টোটাল এই মিলে ডিলার নিয়ে গেল 2%। এটাই হচ্ছে আমার এখানকার সোয়াপ ডিজাইন। ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভসের মতো না। এই লিবরের 1% এখানে এসে আমরা ডেট মার্কেটে হবে, নিচে সেটা টেইল দেখাই দিব, আর এখানে আমার এই 10%টা নিচে এসে এখানে টেইলটা দেখাই দেব। এই